হুগলি জেলার একটি ছোট শহর হলো হরিপাল। সেই হরিপাল থেকে প্রায় 16 কিলোমিটার দূরে অবস্থিত একটি জনপদ হলো রাজবলহাট। যারা এই জায়গাটির নাম শুনেছেন তারা হয়তো নিশ্চয়ই জানেন এই রাজবলহাট মূলত বিখ্যাত তাঁত শিল্পের জন্য, এবং এখানে একটি দেবীর মন্দির রয়েছে যেখানে দূর দূরান্ত থেকে মানুষ পুজো দেওয়ার জন্য ছুটে আসে। এই দেবী হলেন মা কালী, তবে এই কালী গায়ের রং সাদা, তাই এই দেবী হলেন শ্বেতকালী। তবে এর আরেকটি নাম রয়েছে, মা রাজবল্লভী, যার থেকে এই অঞ্চলের নাম হয়েছে রাজবলহাট। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখাবো এই রাজবল্লভী মাতার মন্দির এবং জানাবো এই মন্দির সংক্রান্ত অজানা ইতিহাস, আর এই মন্দিরে কিভাবে আসবেন, কখন পুজো দেবেন, ভোগের কি ব্যবস্থা আছে, এই সংক্রান্ত নানা তথ্য। শুধু তাই নয়, রাজবল্লভীর মাতার মন্দির দর্শন করে আমরা রওনা দিয়েছিলাম হুগলি জেলার আরও একটি ছোট জনপদ জনাইতে, যেটি মূলত বিখ্যাত এখানকার ঐতিহ্যশালী মিষ্টি মনোহরার জন্য। সেই মনোহরা মিষ্টির স্বাদ আমরাও নিয়েছিলাম, তারও গল্প থাকছে এই ভিডিওতে। এবং সেখান থেকে আমরা গিয়েছিলাম রাজবলহাট থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত আরেকটি ঐতিহাসিক ও স্মৃতিবিজড়িত জায়গা আটপুরে, যেখানে রয়েছে কিছু অপূর্ব টেরাকোটা মন্দির এবং স্বামী বিবেকানন্দ ও মা সারদা দেবীর স্মৃতিবিজড়িত রামকৃষ্ণ মঠ, যেখানে স্বামী বিবেকানন্দ সহ তার 8 জন গুরুভাই এখানে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। তবে সেই গল্প শোনাবো পরের ভিডিওতে। আজকের এই পর্বে আমরা রাজবলহাটের মা শ্বেতকালীর মন্দির দর্শন করাবো। তো চলুন শুরু করা যাক। গত মে মাসের এই তীব্র গরমকে উপেক্ষা করে শনিবারের এক সুন্দর সকালে আমাদের গাড়ি ছুটে চলেছে দিল্লির রোড ধরে, দুপাশে সবুজ গাছপালা প্রাকৃতিক সৌন্দর্যকে পেছনে ফেলে। অর্থাৎ আমরা আবার সপরিবারে বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। এবারের গন্তব্য হুগলি জেলার একটি প্রত্যন্ত জনপদ রাজবলহাট। এই রাজবলহাটে বাই কার এবং বাই ট্রেন দুভাবেই যাওয়া যায়। আমরা যেহেতু বাই রোড যাচ্ছি, তাই কিভাবে এই রাজবলহাটে আসতে হবে সেই ডিরেকশনটা একটু দিয়ে দিই। হালিশহর থেকে রাজবলহাটের দূরত্ব প্রায় 75 কিলোমিটার। আমরা প্রথমে কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে মগরা পেরিয়ে দিল্লি রোডে উঠলাম। সেখান থেকে শ্বেতপুর মোড় থেকে বাঁদিকে ঘুরে সিঙ্গুর, নালিকুল, খেজুরিয়া, দারহট্ট, আটপুর পেরিয়ে পড়বে রাজবলহাট। যদি একটু ডিটেলসে বলি, তাহলে প্রথমে কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে মগরার রাস্তা ধরে দিল্লি রোডে উঠে পড়ুন। সেই দিল্লি রোড ধরে সপ্তগ্রাম, সুগন্ধা মোড় পেরিয়ে প্রায় 14 কিলোমিটার এগিয়ে এসে শ্বেতপুর মোড় অবধি চলে আসুন। এই শ্বেতপুর মোড় থেকে ডান দিকে ঘুরে ভোলা রোডে উঠে হাকিমপুর মোড় অবধি চলে আসুন। সেই হাকিমপুর মোড় থেকে পরপর দুবার বাঁদিকে ঘুরে অন্তিসারা, আঠালিয়া, সিঙ্গুর, নালিকুল পেরিয়ে নালিকুল ইলাহপুর রোড ধরে খেজুরিয়া, দারহট্ট, আটপুর ক্রস করে সোজা চলে আসতে পারেন এই রাজবলহাটে। সুতরাং এই রাজবলহাটে আসতে হলে আপনাদের গাড়ি করে মোটামুটি লাগবে 2 থেকে 2.5 ঘন্টার মতো। ট্রেনে করে আসতে হলে আপনাকে হাওড়া থেকে ধরে নিতে হবে হাওড়া তারকেশ্বর লোকাল এবং নেমে পড়তে হবে হরিপাল স্টেশনে। সেই হরিপাল স্টেশনে প্রচুর অটো বা টোটো রয়েছে, যেটা ভাড়া করে আপনি সোজা চলে আসতে পারেন রাজবলহাটের রাজবল্লভী মাতার এই মন্দিরে।
গেটের ভেতরে ঢুকে দেখা মিলবে বিভিন্ন প্রকারের দোকান, যেখান থেকে আপনারা মায়ের জন্য কাপড়, পুজোর ডালা এবং ভোগের কুপন এই সমস্ত কিছু কিনতে পারেন। আহারে বিহারে চ্যানেলে আপনাদের আমরা সবাইকে স্বাগত। আজকে আমরা এসেছি সপরিবারে আবার সেই চেনা পরিচিত হুগলি জেলায়। বারবার কেন আমি হুগলি জেলাতে ছুটে আসি তার কারণ এই হুগলি জেলাতে এত কিছু দেখার জায়গা রয়েছে যেগুলো একদিনে কেন মানে সারা জীবন শেষ করা যাবে না। সেরকমই হুগলি জেলার দুটি প্রত্যন্ত জায়গা, মানে খুব বিখ্যাত জায়গা, তীর্থস্থান, সেটি হলো রাজবলহাট আর আটপুর। আজকে আমরা সবার প্রথম এসেছি এই রাজবলহাটে। এই রাজবলহাট বিখ্যাত রাজবল্লভী মাতা, যা শ্বেতকালী নামে পরিচিত। সেই রাজবল্লভী মাতার জন্য এই রাজবলহাট বিখ্যাত। তো আজকে আমরা এখানে পুজো দেবো, রাজবল্লভী মাতাতে পুজো দেবো, তার জন্য এখানে এই দোকান থেকে আমরা পুজোর ডালা কিনছি। সেই পুজোর ডালা কিনে আমরা ভেতরে যাব, পুজো দেব এবং এই রাজবল্লভী মাতার সম্পর্কে যা যা ইতিহাস আছে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো চলুন আমরা এই রাজবল্লভী মাতার মন্দিরে প্রবেশ করি। রাজবলহাটের জঙ্গলাকীর্ণ এলাকার ঐতিহাসিক নাম ছিল রাজপুর। লোকভাষা পরিবর্তনের মাধ্যম দিয়ে বর্তমানে নাম হয় রাজবল্লভী হাট তথা রাজবলহাট। ভুরসুট পরগনার অন্তর্গত ছিল এই রাজবলহাট। ভুরসুট পরগনার অন্তর্গত দামোদর নদী আর দামোদর একটি শাখা হলো রোন নদী। আর এই রোন নদী বরাবর এক মহান রাজা সদানন্দ রায় বাণিজ্য করতে যাচ্ছিলেন। তখন তিনি একটি জঙ্গলাকীর্ণ এলাকার সন্ধান পান এবং তিনি একজন অলৌকিক সাধকের সন্ধান পান ও হতভম্ব হয়ে যান। আনুমানিক 1190 থেকে 1210 খ্রিস্টাব্দের মধ্যে দেবী রাজবল্লভী মাতার প্রতিষ্ঠাকাল হিসেবে ধরা যেতে পারে, অর্থাৎ প্রায় 810 বছরের পুরনো এই মন্দির। তবে মায়ের পুরনো মন্দিরের অস্তিত্ব আজ নেই। এই গ্রামের নাম পরিবর্তন হয় রাজপুর থেকে রাজবল্লভী হাট থেকে রাজবলহাট। রাজবলহাট 4 চক, 14 পাড়া এবং 3টে স্নানের ঘাট, এই তিন নিয়ে হচ্ছে এই রাজবলহাট। রাজবলহাটে এই প্রবাদটা এখানে খুব বিখ্যাত। 4 চক, 14 পাড়া আর 3টে স্নানের ঘাট। 4 চক হচ্ছে সুখর চক, দফর চক, বৃন্দাবন চক আর বাদুর চক। আর 14টা পাড়া, মানে 14টা পাড়া হচ্ছে তোমার দাসপাড়া, বারুজ্য পাড়া, উত্তর পাড়া, দিঘির পাড়া, এগুলো এই নিয়ে আরো 14টা পাড়া রয়েছে। আর 3টে স্নানের ঘাট কি আছে? মায়ের ঘাট, বাবুর ঘাট আর দিঘির ঘাট, এই 3টে হচ্ছে স্নানের ঘাট। তো 4 চক, 14 পাড়া এবং 3টে স্নানের ঘাট নিয়ে হচ্ছে এই রাজবলহাট। আর এই রাজবলহাটের এই রাজবল্লভী মাতা বা শ্বেতকালী মাতার মন্দির আনুমানিক 1242 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়। রাজা সদানন্দ রায় গুরুদেব ছিলেন পণ্ডিত রাম রাঘব ভট্টাচার্য। তিনি রাজাকে শক্তি মন্ত্রে দীক্ষিত করে তোলেন এবং রাজাকে সব সাধনায় সিদ্ধিলাভ করান। গুরুদেব রাজাকে দেবী রাজবল্লভীর ধ্যান মন্ত্র প্রদান করেন এবং রাজাকে দেবীর ধ্যান মন্ত্র জনসমক্ষে আনার জন্য নিষেধ করেন। সমস্ত পুরোহিতগণ আজও তা পালন করে আসছেন। এবার আসি মা রাজবল্লভী বা মা শ্বেতকালীর রূপের বর্ণনায়। 6 ফুট লম্বা এই বিশাল দেবী মূর্তিটির মাথায় বিরাট মুকুট, ত্রিনেত্রা এবং শরীরে নানা অলঙ্কারে ঢাকা। মূর্তিটি মাটির তৈরি। বাঁ পাটি রয়েছে বিরূপাক্ষ শিবের ওপর এবং ডান পায়ে বিশ্রাম নিচ্ছে মহাকাল ভৈরবের বুকে। বাঁ হাতের তালুতে রয়েছে একটি সিঁদুরের পাত্র এবং ডান হাতে রয়েছে একটি ছুরি। এবং প্রত্যেক 13 বা 14 বছর অন্তর গঙ্গা জল ও গঙ্গা মাটি দিয়ে নতুন বিগ্রহ তৈরি করে অক্ষয় তৃতীয়ার দিনে দেবী প্রতিষ্ঠা সম্পন্ন করা হয়। মায়ের ডান পায়ে থাকা কাল ভৈরবের মাহাত্ম্য হল কাল তথা সময়কে হরণ করে এই ভৈরব। ভগবান শিবের কেন্দ্রবিন্দু ইনি প্রচণ্ড শক্তিশালী। এনার গায়ের রং নীল চক্ষু রক্তবর্ণ। শায়িত অবস্থায় মায়ের দিকে চেয়ে আছেন। বহু অসুরের বিনাশকারী কৈলাসের ক্রোধকুঞ্জে এনার বাস। এবং বাঁ পায়ে থাকা বিরূপাক্ষ শিবের মাহাত্ম্য হল ইনি শান্ত কিন্তু প্রচণ্ড শক্তিশালী। এনার দুটি আঁখে নীলবর্ণ, ব্যাঘ্রচর্ম পরিহিত। সংসারের যাবতীয় সব ব্যাপার যেহেতু শিবতত্ত্ব, তাই ইনি মহাজ্ঞানী অথচ নিরহংকার। হিমালয়ের ধ্যানকুঞ্জে এনার আদিস্থান। এনার দৃষ্টি সৃষ্টি সংসারের প্রতিটা জীবের মধ্যে। আদি মন্দিরের সব কিছু ধ্বংস হয়ে গেলেও ভক্তরা পরবর্তীকালে নতুন করে তৈরি করেছেন মন্দির, নাট মন্দির, নহবতখানা, দিঘির ঘাট, মন্দির সংলগ্ন শিব মন্দির ও রান্নাঘর। 1340 সালে শ্রী ফকিরচন্দ্র, মনমথনাথ ও জওহরলাল ভর বহু ব্যয়ে মন্দিরের সংস্কার করেন। এরপর
1346 সালে তারা নাট মন্দির, নহবতখানা, দিঘির ঘাট ইত্যাদি তৈরি করেন। এবার আপনারা যেটা দেখছেন সেটি হলো পঞ্চমুণ্ডির আসন। রাজা সদানন্দ রায়ের সময় এক সিদ্ধহস্ত কাপালিক এই আসনে বসে ধ্যান করতেন। মায়ের স্থানের এই পঞ্চমুণ্ডির আসন খুবই জাগ্রত। এর মাটি শুদ্ধ মনে দেহে লেপন করলে জটিল রোগ নিরাময় হয়। এই পঞ্চমুণ্ডির দক্ষিণে রয়েছে আরও একটি বলিস্থান, যেখানে রানী ভবশঙ্করী এক খড়গের আঘাতে 2টি মোষ বলি দিয়েছিলেন। সেই প্রথা আজও প্রচলিত। বলি প্রদত্ত মোষের রক্ত দেহের দুরারোগ্য ঘা প্রতিরোধে ওষুধ হিসেবে কাজ করে। এবং রানী ভবশঙ্করীর পরিচয় হলো তিনি রাজা রুদ্রনারায়ণ রায়ের স্ত্রী। রাজা রুদ্রনারায়ণ রাজা সদানন্দ রায়ের নবম প্রজন্ম ছিলেন। রাজবল্লভী মাতাকে সঙ্গ দেওয়ার জন্য রয়েছে 4 ধরনের শিব মন্দির, কিন্তু শিবলিঙ্গ রয়েছে 6টি। শ্রী বানেশ্বর শিব, শ্রী রাজরাজেশ্বর ও নন্দীশ্বর শিব, শ্রী সোমেশ্বর শিব, শ্রী ত্রম্বকেশ্বর শিব এবং শ্রী নন্দীশ্বর শিব। এটি হলো শ্রী বানেশ্বর শিব। মায়ের মন্দিরের এই শিব মন্দির বাবা বুড়ো শিব নামে খ্যাত। শ্রাবণ মাসের প্রতি সোমবার অগণিত ভক্তরা বাবা বুড়ো শিবের পুজো দিতে আসেন। এনার বীজ মন্ত্র ওম শ্রী গুরু নম। এরপর আমরা এখানকার এক স্থানীয় ব্যক্তির কাছে এই মন্দিরের সম্পর্কে আরও কিছু জেনেছিলাম। চলুন শুনে নেওয়া যাক। তবে এটা শ্বেত কালী, রাজবল্লভী নামে পূজিত হয়। নবমীর দিনেতে মোষ বলি হয়, মেষ বলি হয়, পেঁয়াজ বলি হয়, ছাগ বলি হয়, আর রোজ ভোগ হয়। খালি বছরে 2 দিন ভাত ভোগ হয়নি, অন্ন ভোগ। একদিন হচ্ছে ঝাঁপের দিন আর একদিন হচ্ছে নবমীর দিন। বাকি সব দিন ভোগ হয়। রাত্রিবেলা আটার লুচি আর গুড় দিয়ে ভোগ হয়, আর দুপুরবেলা পায়েস হয়, ভাত হয় আর একটা তরকারি ঘাটটা। এই হলো ব্যাপার। মন্দির সকাল 7টা থেকে খোলা হয়ে যায়, এবার রাত্রি 9টায় বন্ধ হয়। লোক থাকে। পুজো এই যে ভোগের পর আর পুজো হবে না, এখন আর না, আবার সেই সন্ধ্যা থেকে পুজো হবে। ভোগে এই যে ভোগ পর্যন্ত পুজো হবে। মন্দিরের পেছনে রয়েছে মায়ের পুকুর, যা তুলসী পুকুর নামে পরিচিত। এখানে অসংখ্য ভক্তরা স্নান করে মায়ের পুজো দিয়ে যান। আমাদের রাজবল্লভী মাতার মন্দির বা শ্বেতকালী পুজো দেওয়া শেষ হলো। বেশিক্ষণ লাগলো না পুজো দিতে, ভিড়ও খুব কম। এখানে ভোগও দেওয়া হয়, ভোগ গ্রহণ করা হয়, কিন্তু আমরা যে ভোগ গ্রহণ করবো না আজকে, বা একটু বাইরে যাবো, কারণ আজকে আমাদের আরও অনেক জায়গা যাওয়ার আছে। তো কেমন লাগলো বলো এই শ্বেতকালী মন্দিরে প্রথমবার এসে? এই মন্দিরটা খুবই সুন্দর, মন্দির চত্বরটাও খুবই ভালো লাগছে। আর এখানে আসবেন সবাই, এসে এখানটা দেখবেন, পুজো দেবেন, ভালো লাগবে। তো শ্বেতকালীর দর্শন আজকের মতো শেষ হলো। আমরা যাব এরপর আটপুরে, তারপরে ওই যে জনাইতে মনোহরা খেতে। তা আজকে অনেকগুলো জায়গা যাওয়ার আছে, তো আজকে আর এখানে দাঁড়াবো না। তো পরের আটপুরে দেখা হচ্ছে। রাজবল্লভী মাতার মন্দিরে পুজো দিয়ে ভেবেছিলাম এখানকার ভোগ গ্রহণ করব, কিন্তু ততক্ষণে ভোগের প্রথম ব্যাচ বসে গেছিল, আর দ্বিতীয় ব্যাচ বসতে অনেক সময় লাগতো। এবং যেহেতু আমাদের অন্যান্য জায়গায় যাওয়ার প্রোগ্রাম ছিল, তাই এবারের আর এই মন্দিরে আমাদের ভোগ গ্রহণ করা হলো না। স্থানীয় এক রেস্টুরেন্ট থেকে আমাদের দুপুরের লাঞ্চ সারতে হলো। তো এখন আমরা এসেছি লাঞ্চ করতে রাজবলহাটে প্রতিভা রেস্টুরেন্ট। এখানে একটাই মাত্র নামকরা রেস্টুরেন্ট আছে, এখানকার স্থানীয় লোকরা যা বললেন, প্রতিভা রেস্টুরেন্ট। এখানে সব ধরনের খাবার পাওয়া যায়। এখন দুপুর 1:30 বাজে, তো আমরা তো ভোগ খেলাম না, তার বদলে আমরা লাঞ্চ করতে এসেছি। এই প্রতিভা রেস্টুরেন্টে লাঞ্চ করে আমরা চলে যাব আটপুরে। আটপুরে অনেক দেখার জায়গা রয়েছে, বিশেষ করে রামকৃষ্ণ মিশন মঠ, ওটা দেখতে হবে, সেটা 3:30টার সময় খুলবে। তো আমরা এখন লাঞ্চ করে আবার আপনাদের সঙ্গে আটপুরে দেখা করবো। শীতকালীর মন্দির দেখা শেষ করে আমাদের যাওয়ার কথা ছিল আটপুরে, কিন্তু আটপুরে রামকৃষ্ণ মিশন তখনও বন্ধ ছিল, খুলতে একটু দেরি আছে। তাই আমরা প্ল্যান চেঞ্জ করে আটপুরে পরিবর্তে জনাইয়ের দিকে রওনা হলাম।
এবার আপনাদের রাজবলহাট থেকে জনাইতে যাওয়ার রোড ডিরেকশনটা একটু বলে দিই। রাজবলহাট থেকে জনাইয়ের দূরত্ব প্রায় 33 কিলোমিটার। আমরা যে রাস্তা দিয়ে রাজবলহাটে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আবার ব্যাক করে আটপুর, দারহট্ট ছাড়িয়ে দীপাগাছা মোড় থেকে ডান দিকে ঘুরে খেজুরিয়া, শিয়াখোলা, মোসাদ, জঙ্গলপাড়া ছাড়িয়ে যে মোড়টা পড়বে সেই মোড় থেকে বাঁ দিকে ঘুরে প্রায় 5 কিলোমিটার পথ এগিয়ে গেলেই পড়বে জনাইয়ের বিখ্যাত মিষ্টির দোকান কমলা সুইটস। আর যে কারণে জনাইয়ের এই মিষ্টির দোকান কমলা সুইটসে ছুটে আসা সেই জগৎ বিখ্যাত মিষ্টি মনোহরা আমাদের সামনেই তাকে থরে থরে সাজিয়ে রাখা ছিল। এই যে মনোহরাটা দেখছেন, এই মনোহরা হচ্ছে এক ধরনের মিষ্টি। এই মিষ্টি মানে আমি বলছি না, ডিটেলস বলছি না, কারণ মনোহরার অনেক ইতিহাস আছে। এখন আমরা এতে এসেছি, কোথায় এসেছি? জনাইতে এসেছি। জনাই এই কমলা সুইটসে মনোহরা এরা বহু পুরুষ ধরে বানিয়ে আসছেন। এই মনোহরা খাওয়ার একটা নিয়ম আছে। মনোহরা খেতে গেলে উপরে যে এটা ফাটিয়ে নিতে হবে, উপরে যে চিনির যে প্রলেপটা এটাকে যদি ফাটিয়ে নিয়ে তারপরে ভেতরে যে মিষ্টিটা, সেই মিষ্টিটা খেতে হবে। সেই মিষ্টিটা এভাবে খেতে হবে, মানে প্রথমে একটা চিনির প্রলেপ থাকে, তারপর চিনির প্রলেপটাকে ভেঙে সেই মিষ্টিটাই আমাদের খেতে হবে। এটা হচ্ছে এই মনোহরার মানে বিশেষত্ব। একেবারে এবার প্রচুর রকম মনোহরা বিক্রি হয়, পরপর দুটো দোকান, পুরোনো দোকান। আর এখানে অনেক বড় বড় সেলিব্রিটিরা এসে এই কমলা সুইটসে মনোহরা খেয়ে গেছে, তার ছবি এখানেই রয়েছে। তো মনোহরা টেস্ট করলাম, কিছু বাড়ির জন্য নিয়ে গেলাম, তো খেয়ে নিয়ে আগে। জনাইয়ের এই মিষ্টির দোকান কমলা সুইটসে শুনলাম এর আগে অনেক সেলিব্রিটিরা এসে ঘুরে গেছেন, তারই কিছু ঝলক এই দোকানের ভেতরে গিয়ে দেখতে পেলাম। এবং শুনেই নিলাম এই মনোহরার সংক্ষিপ্ত ইতিহাস এখানকার দোকানদারের কাছে। মনোহরা যে ব্যাপারটা হচ্ছে, মনোহরা তৈরি, হ্যাঁ, এটা হচ্ছে এখানে হচ্ছে জমিদার এলাকা। আগে বাড়িতে, জমিদারদের বাড়িতে আগে মনোহরা ছানার কাজ হতো। পাক করতে করতে জমিদারের কাজ এসে গেছে, জমিদার বলে গেল যে আমি 1 সপ্তাহ ফিরবো না, কারিগরকে বলে চলে গেল। কারিগরে মাথায় হাত দিবে, 1 সপ্তাহ সন্দেশটা রাখবে কি করে? তখন ওই পাকিয়ে গোল গোল করে পাকিয়ে চিনি পোলাওয়ে ডুবিয়ে আস্তে আস্তে করে তুলে রেখে দেয়। 1 সপ্তাহ বাদে যখন রাজামশাই ছিল তখন রাজাকে দেওয়াতে সে বললো মন হরণ হয়ে গেল, সেই থেকে এর নাম মনোহরা। আচ্ছা, তারপরে এই দোকানটা কতদিন ধরে পুরনো? এটা 4 পুরুষের দোকান। 4 পুরুষের দোকান, মানে এখানে বিখ্যাত মনোহরার দোকান বলতে এই দোকানটাই। মনোহরা দোকান বলতে কমলা সুইট। কমলা সুইটস লোকে আসলে এই এখানেই আসতে যা কিছু হয় কমলা সুইটের দোকানের ওপরই হয়। হ্যাঁ, ঠিক আছে। এরা হচ্ছে জাত বিজনেস, এরা হচ্ছে ময়দা। আচ্ছা, ঠিক আছে। এদের হচ্ছে জাতিগত বিজনেস। এই যেমন আপনার মিঠাই যে শুটিংটা, মিঠাই সিরিয়ালের শুটিং বলুন, এই মিরাক্কেলে মির অ্যাঙ্কারিং করে, উনিও পর্যন্ত এসে খেয়ে গেছেন। ঠিক আছে। আর সরকারি যা প্রোগ্রাম হয় মেলাগুলো, ওটা আমরাই চান্স পাই, ডাকে আমাদের। যেহেতু মনোহরাটা আমাদের যে মনোহরা, তো মনোহরা জনাই বাজার আপনি কোনো দোকানে এই টেস্ট পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা ময়দার দোকানে মিষ্টি, একটা অন্য কাছের দোকানে মিষ্টি তফাৎ, এটা তো আমি ভালো জানি। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা এত সাহায্য করার জন্য, খুব ভালো লাগলো। আবার আসবো। আসবেন, শীতকালে আসবেন, দূরেরটা খেয়ে যাবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। জনাইয়ের মনোহরা স্বাদ গ্রহণ করে আর কিছু মনোহরা বাড়ির জন্য প্যাক করে আমাদের গাড়ি ছুটে চলল আবার আটপুরের দিকে। কিন্তু সেই আটপুরের গল্প থাকবে পরের ভিডিওতে, যেখানে আপনাদের দেখাবো সেই বিখ্যাত রামকৃষ্ণ মঠ, শোনাবো
স্বামী বিবেকানন্দ ও তার 8 জন গুরু ভাইয়ের সন্ন্যাস গ্রহণের রোমহর্ষক কাহিনী, ঘুরে দেখাবো আপনাদের স্বামী বিবেকানন্দ ও মা সারদা দেবীর শয়নকক্ষ, আর এর সঙ্গে থাকবে আটপুরের বিখ্যাত রাধা গোবিন্দ জিউয়ের মন্দির ও শিব মন্দির, যার টেরাকোটার কাজ আজও পৃথিবী বিখ্যাত। এবং সবশেষে থাকবে হুগলি জেলার আরেকটি তীর্থস্থান, যেটি সম্প্রতি প্রচারের আলোয় এসছে, সেই ব্রহ্মানন্দ মন্দির বা ব্রহ্মদত্ত ধাম। কিন্তু তার জন্য আপনাদের কয়েকদিন অপেক্ষা করতে হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আহারে বিহারে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।